প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে আরেকজন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত অফিসারের সাথে কথা বলবো। তিনি হচ্ছেন উম্মে নাজনীন নিশাত। আমি নিশাতের কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে প্রিলি পাশ করার জন্য আসলে কৌশলটা কি? নিশাত প্রিলি পাশ করলো কেমনে? বেশ কয়েকটা প্রিলি পাশ করলো, 43, 44, 45 পর সবগুলো প্রিলি পাস। কৌশলটা কি ছিল? স্যার প্রিলির ক্ষেত্রে আমার যেটা আমি প্রথমে আগে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েছিলাম স্যার। প্রশ্নগুলো দেখলাম যে মানে কোন কোন টপিক থেকে স্যার বেশি প্রশ্নগুলো হয়, অ্যানালাইসিস করেছিলাম স্যার কিছু কিছু ক্ষেত্রে। তো ওই টপিক গুলোর উপর একটু জোর দিতাম। আর আমার যেহেতু কিছু কিছু ক্ষেত্রে স্যার স্ট্রং জোন ছিল, যেমন ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ, আমার চিন্তা করতে হতো না স্যার। ওগুলা মোটামুটি আমার নাম্বার চলে আসতো। যেগুলো আমার উইক জায়গা ছিল, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, বাংলা, বাংলা হুম। সাহিত্য হোক, ব্যাকরণ হোক, ওই জায়গাগুলোতে আমি একটু বেশি প্রেশার দিতাম। ওই জায়গাগুলো যাতে আমার মানে প্রিপারেশনটা একটু সলিড হয় স্যার, এটা চেষ্টা করতাম। আর যেটা হচ্ছে আমি আমি কিন্তু অনেক অল্প সময়, আবার আমার একটা ভালো দিক হচ্ছে আমি অল্প সময় অনেক পড়তে পারি স্যার। এরকম দেখা যেত আমার ওই পরীক্ষা ঘনায় আসলেই পড়াটা হতো। আমি 1.5-2 মাস একদম ধুমসে পড়াশোনা করতাম, রাত দিন এক করে। তো আমি কখনো এটা আমার মুখস্থ করার টেন্ডেন্সির মধ্যে নেই নাই, আমি বুঝে বুঝে বারবার পড়তাম, কারণ এটা একটা ব্যাপার যে কিছু কিছু প্রশ্ন থেকে রিপিট তো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রের ভেতরে ব্যাখ্যা বিশ্লেষণ থেকে স্যার অনেক প্রশ্ন আসে। এই কারণে আমি হ্যাঁ। চেষ্টা করতাম বুঝে বুঝে পড়তে এবং পড়ার সময় একটু রিলেট করতে। মানে কিভাবে আসলে আমি মানে আমার হচ্ছে অপশন থেকে কিভাবে কেটে কেটে আমি মেইন আনসারটাতে আসতে পারি, এটার একটা চিন্তা করতাম স্যার। সেই ক্ষেত্রে আমি আর অনেক বেশি হচ্ছে মডেল টেস্ট দিতে আপনি হেল্প করতাম। 43, 44, 45-এ মনে আছে কি কতগুলো দাগিয়েছিলেন? জি স্যার, আমার মনে আছে স্যার। আমার যেটা হচ্ছে, আমি যেটা 43-এ দাগিয়েছিলাম প্রায় 145 এর মতো দাগিয়েছিলাম স্যার। ওকে। 44-ও এমন 150-র কাছাকাছি। আমি 45-এ একটু রিস্ক নিয়েছিলাম, 160-65-এর মতো দাগিয়েছিলাম। কারণ 45-এ যেটা আমার কাছে মনে হচ্ছিল স্যার, কারণ আমার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, আমি পরীক্ষার সময় হচ্ছে প্রিলির সময় প্রথম 1 ঘন্টায় আমি কতটুকু দাগালাম পুরো একবার গোথ্রো করে ফেলতাম। মানে কতটুকু ওকে। দাগালাম, কতটুকু শুদ্ধ হচ্ছে তার উপর ডিপেন্ড করে মানে আমার আমার জানা হয়ে যেত আমি কি আসলে পারবো কি পারবো না। দেখা যেত এক চান্সে যদি 100 ক্রস করে ফেলতে পারি, আমার কাছে মনে হয় স্যার। তো সেক্ষেত্রে আমি ওই যেগুলা পারলাম সেগুলো তো স্যার পারলামই, যেগুলো পারলাম না এটা একটা আমাকে ট্রিক্স হচ্ছে যে আমি দেখেছিলাম 43-এর সময় মাসখানেক আগে, হুম। পরীক্ষার মাসখানেক আগে আহ রাজু ভাই আমাদের চিটং এ এসেছিলেন। তখন উনি একটা স্ট্র্যাটেজি শিখিয়েছিলেন, সেটা হচ্ছে যেগুলো তোমরা পারবা না সেগুলো তোমরা ক্রস করে যাবা, সেগুলোর দিকে আর দ্বিতীয়বার তাকাবা না, তাহলে তোমাদের সময় নষ্ট হবে না। যেগুলা পারছো তো পারছো, আবার যেগুলো মনে করো যে দ্বিতীয়বার আবার একটু এসে দেখবা, সেগুলোতে আলাদা করে মার্ক করবা। তো আমি ওভাবে মার্ক করতাম স্যার। সেক্ষেত্রে দেখা যেত আমি একবারে 1 ঘন্টার মধ্যে একবার প্রশ্নটা গোত্র করতাম, পারছি না সেগুলো ক্রস করে চলে যেতাম, আর যেগুলো 50-50 হিসেবে রেখে দিতাম গোল দাগ দিয়ে, পরে 1 ঘন্টায় আমি কম থেকে 3 থেকে 4 বার গোত্র করতাম। চেষ্টা করতাম কত ওকে। বেশি সাবজেক্ট বের করে আনা যায়। হুম হুম হুম। ওই 44, 45-এ কতগুলো দাগিয়েছিলেন? স্যার 45-এ প্রায় 160টার মতো দাগিয়েছিলাম, কারণ 45-এ আমি প্রথম চান্সে আমার কাছে যতটুকু মনে পড়ে স্যার 80-85টার মতো হচ্ছিল। তারপরে আচ্ছা। স্যার আমি আমার চিন্তা করতে হবে, এই জন্য আমি সময় নিয়ে ঘন্টাখানেক চিন্তা করে অনেকভাবে রিলেট করে মানে মানে ক্রস করে করে কাটায় আসতে আসতে স্যার আমার প্রায় 126 বা 27-এর মতো থাকতো। মানে এটুক আচ্ছা। থাকাতে আমি পাশ করলাম স্যার, কাটায় কাটাইছে। ঠিক আছে, এখন প্রিলি শেষ 1 মাস আপনি আসলে কেমন প্রিপারেশন নিয়েছিলেন, কি পড়াশোনা করেছিলেন? প্রিলি পরীক্ষার আগ থেকে এই 1 মাসের প্রিপারেশনটা কেমন ছিল? স্যার একদম 1 মাস লাস্ট মাসে যেটা করতাম স্যার, আমি দিন ভাগ করে ফেলতাম, যে আমি বাংলা পড়বো 2 দিন, ইংরেজি পড়বো একদিন 2 দিন, মানে আমার পড়ার কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমি দিন ভাগ করে ফেলতাম, ও অনুযায়ী পড়তাম। আমার কাছে যে বইগুলো আছে, আমি আবার একটার বেশি বই পড়তে পারতাম না। অনেকে একাধিক বই পড়ে না, একাধিক বই পড়লে আমার মাথায় থাকে না, আমি একটার মধ্যেই যদি আচ্ছা। আসে তো, না থাকলে না আসলে নাই। আমি একটা একটা করে বই সিলেক্ট করে রুটিন করে ফেলতাম। আমি হচ্ছে যে বিগত প্রশ্নগুলো আবার রিভিশন করতাম ব্যাখ্যা বিশ্লেষণ সহ। আমি কনফিডেন্সের পরীক্ষা যখন দিতাম, কনফিডেন্সের সবগুলো প্রশ্ন নিয়ে বসতাম, সবগুলো হুম প্রশ্ন হুম। নিয়ে ওখান থেকে রিভিশন করতাম স্যার। এভাবেই 1 মাস কাটাকাটি আচ্ছা। যেতাম দিকে। যখন যে পরীক্ষাটা থাকতো তখন ওই পরীক্ষার আগে করে সব চেষ্টা করতাম একবার দেখে যেতে। ঠিক আছে, এক্সিলেন্ট। আমরা একটু নিশাতের ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। মা বাবা, বোন, তাদের সম্পর্কে কে কোথায় কি করছেন? স্যার আমরা 3 বোন স্যার। আমি তো স্যার এই পথে আসলাম স্যার, আমার পরবর্তী বোন স্যার মেডিকেলে পড়ছে, চিটং মেডিকেলে স্যার এমবিবিএস পাশ করলো এবং ইন্টার্নশিপ রানিং আছে। দোয়া করবেন স্যার, 48তম বিসিএস টা সে দিতে যাচ্ছে, স্পেশাল বিসিএস টা। আর স্যার এরপরে ইনশাল্লাহ যে সম্ভব। হুম। এর পরের বোন হচ্ছে স্যার চিটাং ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে ও 4th ইয়ার শুরু করলো স্যার।
আর আচ্ছা। স্যার আমার আব্বা হচ্ছে আজকে 12 তারিখ জুলাইয়ের, উনি জুনের 12 তারিখ মারা গেছেন স্যার, আজকে 1 মাস হল। আর মা আছেন, মা গৃহিণী, চিটং এ থাকেন স্যার, ওকে, ফ্যামিলি ঠিক স্যার। ঠিক আছে। এবার একটু রিটেন প্রিপারেশন সম্পর্কে শুনতে চাই। রিটেনে আপনি কয়েকটা বিষয় বলবেন, সেটা হচ্ছে যে আপনার প্রিপারেশন প্রসেসটা কেমন ছিল, কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দিয়ে আপনি পড়াশোনা করলেন, এবং আপনার যে দুটা বিসিএস রিটেন দেওয়ার এক্সপিরিয়েন্স 43 এবং 44, সেখানে আপনার পরীক্ষাগুলো কোন বিষয়গুলোতে বেশি ভালো হয়েছিল, সেই বিষয়টা একটু বলুন। স্যার আমার যেটা রিটেন প্রিপারেশন ছিল স্যার, স্যার আমি হচ্ছে রিটেনের ক্ষেত্রে স্যার ওরকম আলাদা করে সময় নিয়ে প্রিপারেশন আসলে আমার নেওয়া হয়ে ওঠে নাই। কারণ ওকে। স্যার এই 43-44-এর মাঝখানে স্যার আমাকে মাস্টার্স রান করতে হয়েছে, আমাকে থিসিসের কাজ করতে হয়েছে। যেটা হতো, আমি আর আমার ফ্রেন্ড স্যার, সেও আছে স্যার, এডুকেশন ক্যাডারে আছে, আমরা রাত জেগে হচ্ছে থিসিসের কাজ করতাম স্যার। 6 মাস এমন করেছি, আর দিনের বেলা এনি হাও আমরা জেগে জেগে মরে মরে হোক আমরা রিটেনের প্রিপারেশন নিতাম। স্যার রিটেন প্রিপারেশনে এক্সেলেন্ট। করতাম স্যার, আমি খুব বেশি সেম এখানেও স্যার আমি খুব বেশি মুখস্থের দিকে যেতাম না, আমি খুব বেশি রিডিং পড়তাম। এবং রিডিং পড়ে আচ্ছা। পড়ে কন্টেন্ট থেকে যে যে পয়েন্ট গুলো আমার কাছে মনে হয় যে আমি এগুলা যদি পরীক্ষাতে আসে আমি এটা উপস্থাপন করবো। আমার যেটা মেন হতো, বিশেষ করে যেমন বাংলাদেশ বা ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, যে 16টা চ্যাপ্টার আমাদের ছিল বাংলাদেশে, হুম। আমি আমার হচ্ছে 16টা চ্যাপ্টারের জন্য জাস্ট ছোট ছোট নোট থাকতো স্যার। আমি ওরকম প্রশ্ন ভিত্তিক নোট করতে পারতাম না, আমি ওভারঅল একটা কন্টেন্টের একটা নোট, এক একটা চ্যাপ্টারের উপরে ছোট ছোট পয়েন্ট করে, সাথে কিছু ডেটা যেটা আমি প্রেজেন্ট করব রিলেট করে, কিছু কোটেশন, এগুলো স্যার আমি রেডি করে রাখতাম। এগুলো যখনই যে প্রশ্নই আসতো স্যার আমি এনিহাউ রিলেট করে এটা ঢোকানোর চেষ্টা করতাম। আচ্ছা। আর স্যার বরাবরই আমার যেটা ম্যাথ আমার স্ট্রং জোন, বিজ্ঞান আমার স্ট্রং জোন, ওগুলো আমার খুব বেশি বেগ পেতে হয় নাই, ইংলিশেও আমার বেগ পেতে হয় নাই, একটু বেগ পেতে হতো সাহিত্যতে। সেটার ক্ষেত্রেও আমি চেষ্টা করতাম যে মানে কত প্রিসাইজলি, মানে কত কম করে পড়া যায়, মানে যেটা বেশি বেশি আসছে ওগুলার ক্ষেত্রে লিখতাম। আর যেটা নাও পারতাম স্যার, পরীক্ষা হলে আমি বানাই হলো কিছু একটা লিখে দিয়ে আসতাম। কারণ আমার মাথায় কাজ করতো যে এনি হাও অ্যান্সার ফুল করতে হবে। যদি আমি 2-3টা ছেড়ে আসি স্যার, আমি তো ওখানে মার্কস ছেড়ে চলে আসলাম, ওগুলো তো আমি জিরো। আর যদি আমি 2টা লাইন হলেও লিখি বা একটু পয়েন্ট করে সাজাই দিয়ে আসি যা মাথা আছে, আমি 2টা নাম্বার হলেও পা। আর যেটা হচ্ছে আমার স্যার, আমি চেষ্টা করতাম খাতার শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেন আমার লেখাটা বরাবর থাকে। আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার লেখার স্পিড ভালো, আমি বেশ দ্রুত ওকে। লিখতে পারি। সেক্ষেত্রে আমি চেষ্টা করতাম, এবং আরেকটা ব্যাপার যেটা খেয়াল রাখতাম সেটা হচ্ছে কোনো প্রশ্ন যেন প্রথম দিকে, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা প্রথম দিকে প্রশ্নগুলা পারি, সেক্ষেত্রে সময়ের দিকে খেয়াল থাকে না, একটু বড় করে লিখে অনেক ফেলি, বেশি লিখে ফেলি, হ্যাঁ। লিখে ফেলে স্যার, লোভ সামলাতে পারি না, কারণ প্রথম দিকের চ্যাপ্টার গুলো তো সহজ স্যার, ওদিকের ক্ষেত্রে লেখা বেশি আসে। কিন্তু আমি ওদের ক্ষেত্রে আমি সচেতন থাকতাম যে লোভ করা যাবে না। আমি যেটা চিন্তা করছি যে 5 পৃষ্ঠার একটা প্রশ্ন হলে আমি 1-1.5 পেজের বেশি লিখবো না, 10 নাম্বারের একটা প্রশ্ন হলে আমি 2-2.5 পেজের বেশি লিখবো না, ওটা চেষ্টা করতাম। এবং আমি চেষ্টা করতাম প্রতিটা প্রশ্নের, সেটা 5 হোক 10 হোক 2 হোক, একটা লাইন সূচনা যেন থাকে, একটা লাইন হুম। উপসংহার যেন থাকে, মাঝখানে যে কন্টেন্টটা থাকবে ওই কন্টেন্টের যেন গড়পড়তা আমি গল্পের মতো লিখে না যাই, ওটা আমি চেষ্টা করতাম স্যার নীল কালিতে পয়েন্ট আউট করতাম। কোনো প্রশ্ন দেখা যেত স্যার পয়েন্ট লিখতে ইচ্ছা করছে না, আমি কিছু ডায়াগ্রাম এঁকে দিতাম। ডায়াগ্রাম আবার আমি খুব যে বেশি এক্সট্রাঅর্ডিনারি ডাটা ব্যবহার করতাম তা না, খুব কমন যে ডাটাগুলো সবাই জানে সেই ডাটাগুলোই দেখা যেত যে আমি আমি ওই যে আর্ট অফ প্রেজেন্টেশন মানে যে ব্যাপারগুলো আছে ওগুলো খুঁজে খুঁজে বের করে স্যার কিভাবে কিভাবে সাজানো যায়, মানে আমি এক একটা প্রশ্নে এক এক রকম করে সাজানোর চেষ্টা করতাম, যাতে আমার প্রশ্নগুলো দেখেও কারো বোরিং না মনে হয় যে এট এ টাইম সব পয়েন্ট লিখছে, এমনও যেন না হয়। আবার চেষ্টা করতাম রিলেট করে করে কোথাও ম্যাপ দেওয়া যায় কিনা, কোথাও একটু ডায়াগ্রাম দেওয়া যায় কিনা, মানে আমার যা মনে আছে তাই দিয়ে আমি চেষ্টা করতাম স্যার, যাতে গড়পড়তা না হয়, তো বিরক্ত না হয় আমার খাতাটা পড়ে স্যার। আর পরিষ্কার রাখার চেষ্টা করতাম ফার্স্ট টু লাস্ট, লেখার স্পিড বলেন আর যেটা বলছেন লেখার যে ধরনটা বলেন যেন একই রকম থাকে, এটা আমার ছোটবেলা থেকেই ছিল স্যার, ওটা চেষ্টা করতাম। গুড।